जी सर। আজকে একটু জয়েন করতে দেরি হলো, কারণ ওই যে জুমে চাপ পড়ে গেছিল, ওই জন্য রেকর্ড হচ্ছিল না। এই কারণে আবার ওয়েবসাইটে গিয়ে ঠিক করে আসলাম। তো আজকের ক্লাস শুরু করছি। আমরা ঘাসফড়িং এর আজ 4 নম্বর লেকচার পড়ব। ঘাসফড়িং এর যে জিনিসগুলো আমরা আজকে পড়ব, ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ বা সেন্সরি অর্গান, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী ও ওমোটিডিয়ামের গঠন ও কাজ, দর্শন কৌশল, প্রতিবিম্ব সৃষ্টি প্রক্রিয়া। প্রথমে আমরা যাই ঘাসফড়িং এর সংবেদী অঙ্গগুলো কি কি। ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ বা সেন্সরি অর্গানস অফ গ্রাসহপার, প্রাণীর যেসব অঙ্গের দ্বারা পরিবেশের বিভিন্ন উদ্দীপনা যেমন স্পর্শ, গন্ধ, স্বাদ, শব্দ, তাপমাত্রা ও আলোর তীব্রতা ইত্যাদি গৃহীত হয়ে স্নায়ুতন্ত্রের মাধ্যমে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে সেসব অঙ্গকে সংবেদী অঙ্গ বলা হয়। ঘাসফড়িং এ নিম্নের সংবেদী অঙ্গগুলো দেখা যায়। তাহলে আলোক সংবেদী অঙ্গ, এটাকে বলা হচ্ছে ফটো রিসেপ্টর, কে পুঞ্জাক্ষী ও ওসিলাস। গন্ধ সংবেদী অঙ্গ, অলফ্যাক্টো রিসেপ্টরস, অ্যান্টিনায় বিদ্যমান রোম। স্পর্শ সংবেদী অঙ্গ, থিগমো রিসেপ্টরস, দেহের বিভিন্ন অঙ্গে বিদ্যমান ব্রিসল ও রোম। স্বাদ সংবেদী অঙ্গ, গ্যাস্ট্রেটো রিসেপ্টরস, ম্যাক্সিলারি পাল্প, লেবিয়ামে বিদ্যমান রোম। তাপ সংবেদী অঙ্গ, থার্মো রিসেপ্টরস, পায়ের শেষের যে খণ্ডক টার্সাস, এই টার্সাসের প্রথম 3টি টার্সাসের গোড়ায় বিদ্যমান প্ল্যান্টুলি প্যাড এবং অ্যান্টিনার কিছু রোম। শ্রবণ সংবেদী অঙ্গ, অ্যানাল সার্কিটে বিদ্যমান রোম। তাহলে আমাদের মধ্যে এই অনেকগুলো সংবেদী রোম আছে ঘাসফড়িং এ, কিন্তু আমরা যেটা পড়বো সেটা হলো পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষীটা হলো কি ধরনের সংবেদী অঙ্গ? আলোক সংবেদী অঙ্গ। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী, ঘাসফড়িং এর মস্তকের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন উত্তল বৃক্কাকার কালো অংশ হচ্ছে পুঞ্জাক্ষী। আমরা প্রথম ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে ঘাসফড়িং এর মস্তকের পৃষ্ঠদেশে এদের অবস্থান। ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষী প্রায় 2000 সর্বোজ আকৃতির দর্শন একক নিয়ে গঠিত। এই সর্বোজ আকৃতির এককগুলোর নাম ওমাটিডিয়াম। তাহলে পুঞ্জাক্ষীর সর্বোজাকার দর্শন এককের নাম ওমাটিডিয়াম। ঘাসফড়িং এর একটি আদর্শ ওমোটিডিয়াম নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। কি কি অংশ আছে? প্রায় 10টা অংশ আছে। এর মধ্যে প্রথমটা হলো কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ রঞ্জক আবরণ, রেটিনুলার কোষ, র্যাবডোম, রেটিনাল রঞ্জক আবরণ, ভিত্তিপর্দা, স্নায়ুতন্ত্র। তাহলে এখানে আমরা কয় ধরনের কোষ দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নিয়াজেন কোষ, এখানে কোষ লেখা আছে। তারপর ক্রিস্টালাইন কোন কোষ, এটাও লেখা আছে। রেটিনুলার কোষ, এটাও লেখা আছে। তাহলে আমরা 3 ধরনের কোষ দেখতে পাচ্ছি। আর আবরণ দেখতে পাচ্ছি আমরা 2 ধরনের। একটা হলো রেটিনাল রঞ্জক আবরণ, আর আরেকটা হলো আইরিশ রঞ্জক আবরণ। এখন আমরা এই সমস্ত জিনিসগুলো কোথায় অবস্থিত এবং তাদের গঠনগুলো কেমন সেটা আমরা জানবো। তো এটা হলো একটা পুঞ্জাক্ষীর, আমরা যদি একটা পুঞ্জাক্ষীর একাংশ, অর্থাৎ ঘাসফড়িং এর মধ্যে প্রত্যেকটা পুঞ্জাক্ষীর ভিতরে এরকম অনেকগুলো ওমোটিডিয়াম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 25টা 30টা ওমোটিডিয়াম এখানে আছে। আমরা যদি পুঞ্জাক্ষীর একাংশ এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে পুঞ্জাক্ষীর মধ্যে আমরা এখানে দেখতে পাবো যে এটা একটা ওমোটিডিয়াম, এটা একটা ওমোটিডিয়াম, এটা একটা ওমোটিডিয়াম। তাহলে এইভাবে প্রায় একটা পুঞ্জাক্ষীতে এই ধরনের প্রায় 2000 ওমোটিডিয়াম নিয়ে গঠিত। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ওমোটিডিয়াম আছে। এটা তাহলে অনেকগুলো ওমোটিডিয়ামের দ্বারা গঠিত পুঞ্জাক্ষীর একাংশ। আর আমরা যদি সিঙ্গেল এই শুধুমাত্র এই অংশটা হলো ওমোটিডিয়াম,
শুধু এই অংশটা চিত্র দেখি তখন আমরা এরকম দেখতে পাবো। এটা হলো একটা সিঙ্গেল ওমোটেডিয়ামের চিত্র। তাহলে সিঙ্গেল ওমোটেডিয়ামে আমরা কি কি দেখতে পাচ্ছি? সবচেয়ে উপরের দিকে বা বাইরের দিকে আমরা দেখব কর্নিয়া, তার নিচেই আছে কর্নিয়াজেন কোষ, হ্যাঁ, তার নিচেই থাকবে ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষের ভিতরে আছে ক্রিস্টালাইন কোন। এবং আমরা এখানে দেখব যে ক্রিস্টালাইন কোন কোষের বাইরে রয়েছে আইরিশ রঞ্জক আবরণ। তারপর আমরা দেখব ক্রিস্টালাইন কোণের ঠিক নিচে আছে র্যাবডোম, র্যাবডোমের উভয় পাশে আছে রেটিনুলার কোষ, আর রেটিনুলার কোষের বাইরে আছে রঞ্জক আবরণ, রেটিনাল রঞ্জক আবরণ। আর ওমোটেডিয়ামের নিচে একটা দেখব ভিত্তি পর্দা, আর ভিত্তি পর্দার সাথে সংযুক্ত আছে অপটিক্স স্নায়ুতন্ত্র। তাহলে আমরা এইভাবে 10টা অংশের আমরা জাস্ট দেখলাম চিহ্নিত অংশটা। এখন আমরা প্রত্যেকটা অংশের অবস্থান, গঠন এবং কাজ শিখব। তাহলে ওমোটেডিয়ামের প্রথম অংশটা হলো কর্নিয়া, আমরা একটু আগে দেখলাম। এটা হলো ওমোটেডিয়ামের সবচেয়ে বাইরের দিকের স্বচ্ছ কিউটিক্যাল নির্মিত দ্বি উত্তল। আমরা এখানে দেখে আসি এটা দ্বি উত্তল নাকি। এদিকেও উত্তল, এদিকেও উত্তল, তাহলে এটা দ্বি উত্তল। দ্বি উত্তল এবং সর্বজাকার অকোষীয় আবরণ, এটি লেন্সের মতো কাজ করে, এর মাধ্যমে আলোক রশ্মি ওমোটেডিয়ামে প্রবেশ করে। তাহলে আমরা এখানে ছবিটা দেখে অন্তত দুইটা বৈশিষ্ট্য আমরা অনুধাবন করতে পারি। একটা হলো আকৃতি হলো সর্বজাকার, আর আরেকটা হলো দ্বি উত্তল। এই দুইটা তো আমরা এখানে বলতেই পারি। আর এটি হলো অকোষীয় আবরণ। এর ভিতরে আমরা কিন্তু কোনো নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না, মানে নিউক্লিয়াস নাই, এটা হলো একটা অকোষীয় অংশ। তাহলে এটা কি করবে, এর ভিতর দিয়ে কিন্তু ঘাস ফড়িং এর আলো প্রবেশ করে এবং এটা অনেকটা লেন্সের মতো কাজ করে। তাহলে আমরা কর্নিয়া কি বলবো, যে ওমোটেডিয়ামের সবচেয়ে বাইরের দিকে দ্বিউত্তল স্বচ্ছ সর্বজাকার অংশটি, অকোষীয় অংশটি হলো কর্নিয়া। কর্নিয়ার কি কাজ করে? কর্নিয়া হলো লেন্স হিসেবে কাজ করে, আর কর্নিয়ার ভিতর দিয়েই ঘাস ফড়িং এর ভিতরে আলো প্রবেশ করে। এরপর আমরা আসবো কর্নিয়াজেন কোষ। কর্নিয়ার নিচে পাশাপাশি অবস্থিত একজোড়া চ্যাপ্টাকার কোষকে কর্নিয়াজেন কোষ বলে। আমরা এটাও দেখতে পারি, এটা হলো উপরেরটা হলো কর্নিয়া, আর কর্নিয়ার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অবস্থিত এটা একটা কোষ, এটা একটা কোষ। তাহলে পাশাপাশি চ্যাপ্টা আকৃতির কোষগুলোর নাম হলো কর্নিয়াজেন কোষ। কর্নিয়াজেন কোষের কাজটা কি? কর্নিয়াজেন কোষ এক ধরনের রস ক্ষরণ করে, আর সেই রসগুলো মিলিত হয়ে তৈরি করে কর্নিয়া। তাহলে কর্নিয়াজেন কোষের ক্ষরণে কর্নিয়া তৈরি হয়। তাহলে আমরা প্রথম দুইটা গঠন কি আমরা বুঝলাম, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ। জি স্যার। এরপর আমরা আসবো 3 নম্বর ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে এটা আছে কোথায়? কর্নিয়াজেন কোষের নিচে লম্বাকৃতির 4টি কোষকে ক্রিস্টালাইন কোন কোষ বলে। তাহলে আমরা এটাও দেখি, এটা হলো কর্নিয়াজেন কোষ বলেছিলাম, আর এই কর্নিয়াজেন কোষের ঠিক নিচেই আমরা এটা দেখবো, এই যে এগুলো হলো ক্রিস্টালাইন কোন কোষ। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যেহেতু এটা লম্বচ্ছেদ ওমোটেডিয়ামের, এই জন্য আমরা দুইটা দেখতে পাচ্ছি। তাহলে আরো আরেকটা লম্বচ্ছেদের আরেকটা অংশ ছিল, সেখানে কিন্তু আরো দুইটা ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কর্নিয়াজেন কোষের ঠিক নিচে লম্বাকৃতির 4টি কোষকে আমরা বলবো ক্রিস্টালাইন কোন কোষ। এদের কাজ কি? ক্রিস্টালাইন কোন কোষের কাজ হলো যে এই কোষের ক্ষরণে ভেতরের ক্রিস্টালাইন কোন তৈরি হয়। এবার আসবো আমরা 4 নম্বর অংশ, ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা বেষ্টিত স্বচ্ছ প্রতিসরণশীল অকোষীয় অংশ, এর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরিত হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভেতরের ত্রিকোণাকার একটা গঠন। তাহলে এই গঠনটা চারপাশে কি আছে? ক্রিস্টালাইন কোষ। এই জন্য আমরা বলবো ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা ঘেরা, ক্রিস্টালাইন কোন কোষ দ্বারা ঘেরা বা বেষ্টিত স্বচ্ছ প্রতিসরণশীল অকোষীয় অংশ। তাহলে এর ভিতর দিয়ে প্রথমে প্রবেশ করেছিল কর্নিয়াতে আলো। এই কর্নিয়াতে আলো প্রবেশ করার পর এই আলো এখানে কোথায় প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হবে ক্রিস্টালাইন কোণে। আর ক্রিস্টালাইন কোণ থেকে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়ে কোথায় যাবে? যাবে হলো র্যাবডোমে। এরপরে আমরা আসবো 4 নম্বর অংশ। 4 নম্বর অংশ আছে কি? আইরিশ আবরণ। কালো রঞ্জক পদার্থ ক্ষরণকারী কোষের দ্বারা গঠিত আবরণ, যা ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রাখে। মৃদু ও তীব্র আলোয় সংকুচিত প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনকে প্রভাবিত করে। আমরা এখানে দেখতে পারি, তাহলে এটা হলো সেই ক্রিস্টালাইন কোন কোষ।
তাহলে ক্রিস্টালাইন কোন কোষের চারপাশে এরকম কালো রঞ্জক পদার্থ ক্ষরণকারী কোষ দ্বারা গঠিত আইরিশ রঞ্জক আবরণ। এই পাশেও রঞ্জক আবরণ আছে, এই পাশেও রঞ্জক আবরণ আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রঞ্জক আবরণ পুরা ক্রিস্টালাইন কোন কোষকে ঢেকে রেখেছে। এদের কাজ কি? রঞ্জক আবরণের কাজ হলো যে এরা তীব্র আলোতে রঞ্জক কোষগুলো বেশি রঞ্জক ক্ষরণ করে, আর কম আলোতে রঞ্জক আবরণের কোষগুলো কম রঞ্জক ক্ষরণ করে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি রঞ্জক আবরণ পুরা ক্রিস্টালাইন কোন কোষকে ঢেকে রেখেছে, মানে এটা তীব্র আলোতে এই ঘটনা ঘটেছে। যদি কম আলোতে হতো তাহলে দেখা যেত এই রঞ্জক আবরণটা এই মাঝখানে এসে থেমে যেত, একটু ঘেসে থেমে যেত বা একটু ঘেসে থেমে যেত, ক্রিস্টালাইন কোন কোষকে আবৃত করতে পারতো না। তাহলে আমরা কি বলবো? কম আলোতে ক্রিস্টালাইন কোন কোন কোষকে সম্পূর্ণরূপে আবৃত করতে পারে না। আর বেশি আলোতে আইরিশ রঞ্জক আবরণের রঞ্জক ক্রিস্টালাইন কোন কোষকে সম্পূর্ণ আবৃত করে রাখে। আমরা এখানে যেটা ছবিতে দেখতে পাচ্ছি এটা হলো তীব্র আলোর ঘটনা। তাহলে তীব্র আলোতে আইরিশ রঞ্জক আবরণের রঞ্জক কোষগুলো বেশি রঞ্জক ক্ষরণ করেছে, এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিস্টালাইন কোন কোষকে সম্পূর্ণ আবৃত করে রেখেছে। রেটিনোলার কোষ। ক্রিস্টালাইন কোন কোষগুলোর নিচে 7 থেকে 8টি কোষকে রেটিনোলার কোষ বলা হয়। এসব কোষ বেশ লম্বা হয়। এই কোষের এক প্রান্ত ক্রিস্টালাইন কোণের দিকে এবং অপর প্রান্তটি স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। এদের নিউক্লিয়াস ক্রিস্টালাইন কোণ সংলগ্ন প্রান্তে অবস্থান করে এবং এসব কোষের নিঃসৃত রস র্যাবডম সৃষ্টি করে। তাহলে আমরা এখানে ছবিতে দেখে আসি। তাহলে এটা হলো ক্রিস্টালাইন কোণ, এটা হলো ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে আমরা যে কোনো একটা বলতে পারি, ক্রিস্টালাইন কোণ কোষ বলতে পারি অথবা ক্রিস্টালাইন কোণ বলতে পারি। তাহলে ক্রিস্টালাইন কোণ কোষের ঠিক নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘাকৃতির কোষ। এই কোষগুলোর নাম কিন্তু রেটিনোলার কোষ। এদের সংখ্যা 7টি। তাহলে 7টা রেটিনোলার কোষ থাকবে ক্রিস্টালাইন কোণ কোষের ঠিক নিচে এবং এর দুই প্রান্ত, এক প্রান্ত থাকবে ক্রিস্টালাইন কোণের দিকে আর আরেক প্রান্ত থাকবে ভিত্তি পর্দার সাথে সংযুক্ত থাকবে। ঠিক আছে? আর আরেকটা আমরা দেখব যে এই কোষের রেটিনোলার কোষের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা ক্রিস্টালাইন কোন কোষ বরাবর প্রান্তে অবস্থান করবে। তাহলে এইসব কোষের ক্ষরণে কি তৈরি হয়? এসব কোষের রেটিনোলার কোষ এক ধরনের রস ক্ষরণ করে, আর এই রস কেন্দ্রে রেটিনোলার কোষের কেন্দ্রে র্যাবডম তৈরি করে। এটা হলো সেই র্যাবডম। এবার আসবো র্যাবডম। রেটিনোলার কোষ দ্বারা বেষ্টিত দণ্ডাকৃতির স্বচ্ছ লম্বা মাকুর মতো অংশ হলো র্যাবডম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেটিনোলার কোষ চারপাশে আছে, এই জন্য আমরা বলছি রেটিনোলার কোষ দ্বারা আবৃত লম্বা দণ্ডাকৃতির মাকুর মতো একটা গঠন। মাকু মানে কি? আমরা এখানে মাকুটা হয়তো প্রপারলি এখানে বুঝতে পারছি না। মাকু মানে দুই প্রান্ত হবে সূচালো আর এক প্রান্ত হবে মাঝখান হবে স্ফীত। কিন্তু আমরা এখানে ছবিতে অত বুঝতে পারছি না। এখানে হলো আমরা এখানে এক প্রান্ত সরু দেখতে পাচ্ছি আর আরেক প্রান্ত প্রশস্ত দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবে এরকম না। বাস্তবে যখন আমরা দেখব যে অ্যাবডোমেন দুই প্রান্ত হলো সরু আর মাঝখানটা থাকে প্রশস্ত, এইটাকে আমরা বলবো মাকু। তাহলে আমরা র্যাবডম কাকে বলতেছি? রেটিনোলার কোষ দ্বারা আবৃত বা বেষ্টিত স্বচ্ছ দণ্ডাকৃতির মাকুর ন্যায় গঠনটা হলো র্যাবডম। র্যাবডমে বস্তুর প্রতিবিম্ব গঠন হয়। রেটিনাল শীথ। রেটিনোলার কোষ দ্বারা বেষ্টিত একটি কালো রেটিনোলার কোষ দ্বারা বেষ্টিত একটি কালো বর্ণের আবরণকে রেটিনাল শীথ বলে। না, এটা হলো না, এটা এখানে একটু মিস্টেক আছে। কারণ আমরা বলবো যে রেটিনোলার কোষের চারপাশে খেয়াল করো, রেটিনোলার কোষের চারপাশে কি রয়েছে? রেটিনাল রঞ্জক আবরণ রয়েছে। রেটিনোলার কোষের চারপাশে কি রয়েছে? রেটিনাল রঞ্জক আবরণ আছে। তাহলে এখানকার যে কথাটা আছে এটা একটু ভুল আছে। এখানে আমরা যেটা বললাম সেটা কি? এখানে বলা আছে রেটিনোলার কোষ দ্বারা বেষ্টিত, না, তাহলে রেটিনোলার কোষের চারপাশে বেষ্টিত, এভাবে লিখতে হবে। এখানে চারপাশে কথাটা হবে, রেটিনোলার কোষের চারপাশে। আমরা এখানে লিখে দিই, পরে মনে থাকবে না। তাহলে রেটিনোলার কোষের কোষের চারপাশে বেষ্টিত।
রেটিনুলার কোষের চারপাশে বেষ্টিত একটি কালো বর্ণের আবরণকে রেটিনাল শীথ বলে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি বুঝতে পেরেছি? ছবিতে দেখো, এটা হলো রেটিনুলার কোষ, আর এই রেটিনুলার কোষের চারপাশে বেষ্টিত কি রয়েছে? রেটিনাল রঞ্জক আবরণ। এদের কাজ কি? এই পর্দার কোষগুলো নির্গত রঞ্জক পদার্থ আলোর তীব্রতা অনুযায়ী বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। ঠিক আছে, এই হলো তাহলে রেটিনাল শীথের কাজ। এরপরে আমরা আসবো ভিত্তি পর্দা। ওমোটিডিয়াম যে পাতলা পর্দার উপর অবস্থান করে তার নাম ভিত্তি পর্দা। এটি ওমোটিডিয়ামকে ধারণ করে রাখে। আমরা ছবিতে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পাতলা পর্দা, এই পর্দার নামই হলো ভিত্তি পর্দা, আর এই ভিত্তি পর্দার উপরে ওমোটিডিয়ামের গঠনটি অবস্থিত। লাস্টের অংশটা হলো স্নায়ুতন্তু। প্রতিটি রেটিনুলার কোষ হতে স্নায়ুতন্তু বের হয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত হয়। এর কাজ কি? অপটিক স্নায়ুগুলো কি করবে? ওমোটিডিয়ামের সৃষ্ট প্রতিবিম্বকে মস্তিষ্কে পাঠাবে। আমরা ছবিতে আবার দেখে আসি। তাহলে এটা হলো সেই রেটিনুলার কোষ। আমরা নিচে তন্তুগুলো দেখতে পাচ্ছি। তাহলে রেটিনুলার কোষের শেষ প্রান্তে স্নায়ুতন্তু থাকে। এই স্নায়ুতন্তুগুলো অপটিক স্নায়ুর সাথে সংযুক্ত থাকে। দেন অপটিক স্নায়ুর মাধ্যমে র‍্যাবডোমে তৈরিকৃত যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের উদ্দীপনা অপটিক স্নায়ু মস্তিষ্কে পাঠিয়ে দেয়। তখন ঘাসফড়িং দেখতে পায়। তাহলে এই যে আমরা 10টা গঠন পড়লাম, ওমোটিডিয়ামের 10টা অংশের গঠন পড়লাম, এর মধ্যে আমরা পেয়েছি হলো 3 ধরনের কোষ পেয়েছিলাম, কোনিয়াজেন কোষ, রেটিনুলার কোষ, আর আরেকটা হলো ক্রিস্টালাইন কোন কোষ। আবার 3 ধরনের অকোষীয় অংশ পেয়েছিলাম। অকোষীয় অংশগুলোর নাম কি কেউ বলতে পারবা? প্রথম যে অংশটা ছিল সেটা কিন্তু অকোষীয় অংশ ছিল। তাহলে প্রথম অংশটার নাম কি? স্যার কর্নিয়া। কর্নিয়া, গুড। হ্যাঁ, অর্থাৎ কোনিয়াজেন কোষ যে জিনিস ক্ষরণ করে সেটাই হলো অকোষীয় অংশ, কর্নিয়া। এরপরে আসলো ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ যখন কোনো কিছু ক্ষরণ করবে সেটাও কিন্তু অকোষীয় অংশ। তাহলে ক্রিস্টালাইন কোন কোষের ক্ষরণে কে তৈরি হয়েছিল? ক্রিস্টালাইন কোন, তাহলে এটাও একটা অকোষীয় অংশ। আবার এখানে আমরা দেখতে পাবো রেটিনুলার কোষ এক ধরনের রস ক্ষরণ করেছিল, যার মাধ্যমে একটা জিনিস তৈরি হয়েছিল, তার নাম কি? র‍্যাবডোম। র‍্যাবডোম। তাহলে আমরা এখানে কয় ধরনের অকোষীয় অংশ দেখতে পাচ্ছি? কর্নিয়া, তারপরে ক্রিস্টালাইন কোন, আর র‍্যাবডোম। তাহলে 3 ধরনের কোষ দেখতে পেলাম, 3 ধরনের অকোষীয় অংশ দেখতে পেলাম। আমরা বলেছিলাম পর্দা কয় ধরনের? 2 ধরনের পর্দা বা আবরণ ছিল। পর্দা এক ধরনের আর আবরণ ছিল 2 ধরনের। আবরণ হলো একটা ছিল ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রাখা আইরিস রঞ্জক আবরণ, আর আরেকটা আবরণ ছিল রেটিনুলার কোষকে ঘিরে রাখা রেটিনাল রঞ্জক আবরণ। তাহলে এই 2 ধরনের আবরণ আমরা দেখতে পাচ্ছি। আর পর্দা ছিল এক ধরনের, যেটা ওমোটিডিয়ামের নিচে আছে, ভিত্তি পর্দা। আর স্নায়ুতন্তু ছিল এক ধরনের। তাহলে এই হলো আমাদের, এইভাবে আমরা মনে রাখবো। তাহলে ওমোটিডিয়ামের অংশ হলো কি? 3 ধরনের কোষ আছে, 2 ধরনের আবরণ আছে, 3 ধরনের অকোষীয় অংশ আছে, 1 ধরনের পর্দা, 1 ধরনের তন্তু। এইভাবে তাহলে আমরা অংশগুলোর নাম মনে রাখার চেষ্টা করব। আর এখানে আমরা 2টা ছবি দেখিয়েছি। যেমন এখানে আমরা দেখছি যে ক্রিস্টালাইন কোণ বরাবর ওমোটিডিয়ামের প্রস্থচ্ছেদ। মানে আমরা দেখেছিলাম যে ক্রিস্টালাইন কোণে বরাবর আমরা ওমোটিডিয়ামের প্রস্থচ্ছেদ, যদি আমরা এটা ছবি আঁকাই তাহলে আমরা এখানে দেখতে পাবো প্রস্থচ্ছেদ নিলে আমরা যে ক্রিস্টালাইন কোন কোষ বলেছিলাম যে 4টি আছে, সেই 4টা কোষের অবস্থান ক্লিয়ার, 1 2 3 4, আর মাঝে এটা হলো ক্রিস্টালাইন কোণ। আর এই ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রয়েছে আইরিস রঞ্জক আবরণ। তাহলে আমরা যে এখানে যে কথাগুলো বলেছিলাম একবারে মিলে যাচ্ছে। এখানে আমরা বলেছিলাম কেন্দ্রে থাকবে ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণকে ঘিরে রাখবে ক্রিস্টালাইন কোন কোষ, 4টা ক্রিস্টালাইন কোন কোষ, আর 4টা ক্রিস্টালাইন কোন কোষকে ঘিরে রাখবে আইরিস রঞ্জক আবরণ। এবার আমরা এই জায়গাটার প্রস্থচ্ছেদ নেব। হ্যাঁ, রেটিনুলার কোষ বরাবর আমরা এবার ওমোটিডিয়ামের প্রস্থচ্ছেদ নেব। এখানে আমরা কি কি দেখব? তাহলে রেটিনাল আবরণ বরাবর ওমোটিডিয়ামের প্রস্থচ্ছেদ। এখানেও আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 4 3 7টা রেটিনুলার কোষ, এবং রেটিনুলার কোষের কেন্দ্রে আছে র‍্যাবডোম। রেটিনুলার কোষের চারপাশে আছে রেটিনাল রঞ্জক আবরণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রেটিনাল শীথের গঠনটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা ওমোটিডিয়ামের গঠন সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হলো। এবার আমরা আসবো যে ওমোটিডিয়াম কিভাবে তার দর্শন কৌশল সম্পন্ন করে।
আমরা এখানে দেখতে পাবো যে আলোর তীব্রতা অনুসারে ওমোডিয়াম দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। আলোর তীব্রতা মানে কি, যে একটা হলো কম আলো আর একটা হলো বেশি আলো। তাহলে দুই ধরনের দর্শন কৌশলের নাম কি? একটা দর্শন কৌশলের হবে অ্যাপোজিশন প্রতিবিম্ব, যেটা বেশি আলোতে বা উজ্জ্বল আলোতে হবে, আর আরেকটা হবে কম আলোতে, সেটা হবে সুপার পজিশন প্রতিবিম্ব। তাহলে আমরা এখন আসছি উজ্জ্বল আলোতে ঘাসফড়িং কিভাবে অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উজ্জ্বল আলোতে দর্শন প্রতিবিম্ব, উজ্জ্বল আলোতে ঘাসফড়িং এর চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা ওমোডিডিয়াম, 1 2 3 4 5। এখানে কয়টা ওমোডিডিয়াম আছে? 5টা ওমোডিডিয়াম আছে। আমরা যদি সিঙ্গেল একটা ওমোডিডিয়ামের কথা চিন্তা করি, তাহলে সিঙ্গেল একটা ওমোডিডিয়ামের কি কি অংশ আছে? আমরা একটু আগে দেখলাম সবচেয়ে বাইরের অংশ কর্নিয়া, কর্নিয়ার নিচে থাকবে কর্নিয়েজেন কোষ, তারপরে থাকবে হলো কি এখানে আরো থাকবে ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, তারপরে এই পাশে থাকবে হলো আইরিশ রঞ্জক আবরণ। হ্যাঁ, আবার নিচের দিকে যখন আসবো আমরা তখন দেখবো আমরা র্যাবডোম, রেটিনুলার কোষ, তারপরে হলো ভিত্তি পর্দা, আর এই পাশে থাকবে হলো রেটিনাল রঞ্জক আবরণ। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ওমোডিয়ামে এভাবে আছে। আচ্ছা, এখন এখানে একটু দেখো, আমরা এর পরের স্লাইডটা পড়ে আসি, তারপরে আমি আবার এখানে আসছি, তখন ছবিতে আমরা বুঝাই দিব অ্যাপোজিশন প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়। তাহলে তীব্র আলোয় আইরিশ আবরণ ও রেটিনাল শীতের কোষের রঞ্জক পদার্থ অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে একটি ওমোডিডিয়ামকে তার পাশের ওমোডিডিয়ামকে দর্শনগত দিক থেকে পৃথক করে রাখে। তাহলে তীব্র আলোয় আইরিশ আবরণ ও রেটিনাল শীতের কোষের রঞ্জক পদার্থ অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে একটি ওমোডিডিয়ামকে তার পাশের ওমোডিডিয়ামকে দর্শনগত দিক থেকে পৃথক করে রাখে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এখানে এটা একটু দেখে আসি। তাহলে এখানে কিন্তু তীব্র আলো হয়েছে, তীব্র আলো হওয়ার কারণে আমরা দেখব যে উপরের আইরিশ রঞ্জক আবরণ এটাও প্রসারিত হয়, যার ফলে ক্রিস্টালাইন কোন কোষ সম্পূর্ণ আবৃত হয়ে যায়, আর নিচের দিকে রেটিনাল রঞ্জক আবরণ এটাও প্রসারিত হয়, যার ফলে নিচের দিকে রেটিনাল রঞ্জক আবরণ আর উপরের দিকে আইরিশ রঞ্জক আবরণ এই দুইটা একসাথে কম্বাইন্ড হয়ে যায়, যার ফলে প্রত্যেকটা ওমোডিডিয়াম আলাদা হয়ে যায়। কারণ দুইটা ওমোডিডিয়ামের মাঝে যে মাঝখানে একটা আহ, পর্দার সৃষ্টি হয় বা একটা আবরণের সৃষ্টি হয়, সেই আবরণটার নাম হলো প্রসারিত রঞ্জক আবরণ। তাহলে প্রসারিত রঞ্জক আবরণী কে তৈরি করছে? ওমোডিডিয়ামের উপরে আইরিশ রঞ্জক আবরণ আর নিচের দিকে রেটিনাল রঞ্জক আবরণ। আমরা যে ছবিটা দেখিয়েছিলাম, হ্যাঁ, এই যে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আইরিশ রঞ্জক আবরণ আমরা দেখতে পাচ্ছি। আইরিশ রঞ্জক আবরণ সম্পূর্ণরূপে ক্রিস্টালাইন কোষকে আবৃত করে রেখেছে, মানে এটা তীব্র আলোতে এই ঘটনা ঘটেছে। আর এটা ছিল রেটিনাল রঞ্জক আবরণ, এখানে আমরা নিচের দিকে ফাঁকা দেখি, মানে এটা হলো কম আলোতে। যদি বেশি আলো হতো তাহলে রেটিনাল রঞ্জক আবরণ কি হতো, একবারে ভিত্তি পর্দা পর্যন্ত প্রসারিত থাকতো, এই পাশেও ভিত্তি পর্দা পর্যন্ত প্রসারিত থাকতো, যার ফলে এই রেটিনাল রঞ্জক আবরণ ভিত্তি পর্দা থেকে একবারে উপরের দিকে এই আইরিশ রঞ্জক আবরণের সাথে ফিউজড হয়ে যেত। তাহলে আমরা বলছিলাম যে উজ্জ্বল আলোতে, উজ্জ্বল আলোতে উপরের দিক থেকে আইরিশ রঞ্জক আবরণ প্রসারিত হয়, আর রেটিনাল রঞ্জক আবরণ নিচের দিক থেকে ভিত্তি পর্দা থেকে প্রসারিত হয়, যার ফলে প্রত্যেকটা ওমোডিডিয়াম রঞ্জক আবরণ দ্বারা পরস্পর পৃথক থাকে। এখন এখন আমরা কি বলবো, পরের অংশটুকু এবার পড়ি। দর্শনীয় বস্তু হতে আগত তির্যক আলোক রশ্মিগুলো রঞ্জক আবরণ কর্তৃক শোষিত হওয়ায় এরা রঞ্জক আবরণ ভেদ করে র্যাবডোমে পৌঁছাতে পারে না। আবার যাই আমরা, তাহলে এটা হলো সেই দর্শনীয় বস্তু বা দৃশ্য বস্তু। এখান থেকে দুই ধরনের আলোক রশ্মি আসে, যেগুলো হলো বেঁকা বেঁকা আলোক রশ্মি। এই যে এটা হলো বেঁকা আলোক রশ্মি, বেঁকা আলোক রশ্মি মানে এটা হলো তির্যক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, চারটা তির্যক আলোক রশ্মি দেখতে পাচ্ছি। আর সেন্টারে যেটা আছে সেটা হলো উলম্ব আলোক রশ্মি বা লম্বালম্বী আলোক রশ্মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দৃশ্য বস্তু হতে তির্যক আলোক রশ্মিগুলো পাশের ওমোডিয়ামের কর্নিয়াতে প্রবেশ করছে, এবং সেখান থেকে প্রতিষ্ঠিত রশ্মি আবার কি করছে, পূর্বের র্যাবডোমে মানে মাঝের যে র্যাবডোম সেখানে আসার চেষ্টা করছে, কিন্তু আসতে পারছে না। কি কেন আসতে পারছে না? কারণ প্রত্যেকটা ওমোডিয়াম রঞ্জক আবরণ দ্বারা পরস্পর পৃথক আছে, আর এই রঞ্জক আবরণ এই তির্যক আলোক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মিকে শোষণ করে নিচ্ছে, ফলে কোনো তির্যক আলোক রশ্মি পূর্বের র্যাবডোমে মানে মাঝের র্যাবডোমে আসতে পারবে না।
ফলে দর্শনীয় বস্তু থেকে শুধু উলম্ব আলোক রশ্মি পতিত হলে তা র্যাবডোমে এসে পৌঁছায়। আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শনীয় বস্তু, তাহলে দর্শনীয় বস্তু হতে আলোক রশ্মি সরাসরি কর্নিয়া দিয়ে প্রবেশ করে সরাসরি র্যাবডোমে চলে আসবে। এই কারণে আমরা দেখব শুধু র্যাবডোমে উলম্ব আলোক রশ্মির সৃষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। ফলে প্রতিটি ওমোডিডিয়ামের দর্শনীয় বস্তুর উলম্ব আলোক রশ্মির ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এই কথার অর্থ হলো কি, ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব। তাহলে আমরা এখানে দেখব যে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি মাঝের ওমোডিডিয়ামে উলম্ব আলোক রশ্মির দর্শনীয় প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক প্রত্যেকটা ওমোডিডিয়ামের ভিতরে শুধুমাত্র উলম্ব আলোক রশ্মি পৌঁছাবে। প্রত্যেকটা ওমোডিডিয়ামের মধ্যে ওমোডিডিয়ামের র্যাবডোমের মধ্যে শুধু উলম্ব আলোক রশ্মি সৃষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। এইভাবে অনেকগুলো ওমোডিডিয়ামের র্যাবডোম আছে, প্রত্যেকটা ওমোডিডিয়ামে দর্শনীয় বস্তুর খন্ড খন্ড এবং আলাদা আলাদা সৃষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তীব্র আলোয় এই ধরনের দর্শন কৌশলকে অ্যাপোজিশন প্রতিবিম্ব বলে। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রতিটি ওমোডিডিয়ামের র্যাবডোমে যখন খন্ড খন্ড দর্শনীয় বস্তুর প্রতিবিম্ব তৈরি হলো, এরা যখন এই প্রতিবিম্বের উদ্দীপনা যখন অপটিক স্নায়ুর মাধ্যমে ঘাসফড়িংয়ের মস্তিষ্কে যাবে, তখন সেগুলো কম্বাইন্ড হয়ে যাবে এবং কম্বাইন্ড হয়ে গিয়ে একটা সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করবে। এই কারণে ঘাসফড়িং স্পষ্টভাবে দেখতে পাবে। তাহলে আমরা কি উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন প্রতিবিম্ব তৈরির কৌশলটা কি সবাই বুঝতে পারলাম, না আরেকবার বলা লাগবে? আমরা কি উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন প্রতিবিম্ব সবাই বুঝতে পেরেছি, না আরেকবার বলার প্রয়োজন আছে? জি স্যার। কারণ আমরা যদি অ্যাপোজিশনটা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে সুপার পজিশন আমাদের জন্য খুবই সহজ। এটা ছিল অ্যাপোজিশন, এবার আসবো আমরা সুপার পজিশন। তাহলে এটা কি হবে? স্তিমিত আলোতে দর্শন প্রতিবিম্ব। স্তিমিত আলোতে ঘাসফড়িং এর চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে সুপারপজিশন প্রতিবিম্ব বলে। তাহলে আমরা এখানে লেবেলিং করেছি দৃশ্যবস্তু, এটা হলো তির্যক আলোক রশ্মি। তাহলে 1 2 3 4 চারটে তির্যক আলোক রশ্মি আছে, মাঝেরটা হলো উলম্ব আলোক রশ্মি সরাসরি যেটা র্যাবডোমে গেছে। এটা হলো কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, এটা হলো রঞ্জক আবরণ, আইরিস রঞ্জক আবরণ সংকুচিত অবস্থায় আছে। আর নিচেরটা হলো রেটিনাল রঞ্জক আবরণ, এটাও সংকুচিত অবস্থায় ভিত্তি পর্দার কাছে আছে। মাঝেরটা হলো, এটা হলো সবুজ অংশটা হলো র্যাবডোম। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কয়টা ওমোডিডিয়াম, 1 2 3 4 5। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অল্প আলো, যেহেতু অল্প আলোর হওয়ার কারণে আইরিশ রঞ্জক আবরণের যে রঞ্জক কোষগুলো আছে তারা কম রঞ্জক পদার্থ ক্ষরণ করবে। আর কম রঞ্জক পদার্থ ক্ষরণ করার কারণে এরা সংকুচিত অবস্থায় ক্রিস্টালাইন কোন কোষ বা কর্নিয়াজেন কোষের দিকে ঘনীভূত থাকবে, যার ফলে ক্রিস্টালাইন কোণ প্রায় অধিকাংশ অনাবৃত থাকবে। নিচের দিকেও ঠিক একই রকম ভাবে রেটিনাল রঞ্জক আবরণ, এরাও কি হবে? কম আলোতে এখানকার যে রঞ্জক কোষগুলো আছে তারা কম রঞ্জক পদার্থ ক্ষরণ করবে, যার কারণে ভিত্তি পর্দার দিকে এই রেটিনাল রঞ্জক আবরণ সংকুচিত অবস্থায় থাকবে। হ্যাঁ, এর ফলে আমরা এখানে দেখব যে প্রত্যেকটা ওমোডিডিয়ামের যে ক্রিস্টালাইন কোণ বা ক্রিস্টালাইন কোন কোষ, এগুলো অধিকাংশই অনাবৃত থাকবে। এর ফলে ঘটনা কি দাঁড়াবে? এর ফলে ঘটনা কি দাঁড়াবে যে ওমোডিডিয়ামের যে ওমোডিডিয়ামের মধ্যে যে দৃশ্যবস্তু থেকে যে আলোক রশ্মিগুলো আসবে, দৃশ্যবস্তু থেকে আলোক রশ্মি দুই ধরনের আলোক রশ্মি আছে, তির্যক আলোক রশ্মি, এগুলো হলো তির্যক আলোক রশ্মি, আর মাঝেরটা হলো উলম্ব আলোক রশ্মি। তাহলে তির্যক আলোক রশ্মি পাশের ওমোডিডিয়ামের কর্নিয়াতে প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করার পর প্রতিসৃত আলোক রশ্মিগুলো পূর্বের র্যাবডোম বা মাঝের র্যাবডোম সেখানে চলে আসবে। প্রত্যেকটা তির্যক আলোক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মিগুলো পূর্বের র্যাবডোমে চলে যাচ্ছে। আবার ওই একই র্যাবডোমে দৃশ্যবস্তু হতে আগত উলম্ব আলোক রশ্মি সরাসরি কর্নিয়া দিয়ে প্রবেশ করে র্যাবডোমে পৌঁছাচ্ছে। ফলে যেহেতু এর এই তির্যক আলোক রশ্মির প্রতিষ্ঠিত রশ্মিগুলো কেন পূর্বের র্যাবডোমে আসতেছে? কারণ এখানে ক্রিস্টালাইন কোণ বা ক্রিস্টালাইন কোণ কোষগুলো অনাবৃত অবস্থায় আছে, যার কারণে প্রতিষ্ঠিত রশ্মিকে শোষণ করতে পারছে না। শোষণ করতে না পারার কারণে, যেহেতু ক্রিস্টালাইন কোণ অনাবৃত অবস্থায় থাকে, যার কারণে পাশের ওমোডিডিয়ামে প্রবেশকৃত যে আলোক রশ্মি তার প্রতিষ্ঠিত রশ্মিগুলো ক্রিস্টালাইন কোণের অনাবৃত অংশ দিয়ে
পূর্বের র্যাবডোমে চলে আসে। ফলে আমরা এখানে দেখতে পাবো র্যাবডোমে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, অনেকগুলো তির্যক আলোক রশ্মি এবং একটা উলম্ব আলোক রশ্মির প্রতিবিম্ব র্যাবডোমে তৈরি হয়। এবং র্যাবডোমে অনেকগুলো আলোক রশ্মির প্রতিবিম্ব তৈরি হওয়ার কারণে কোনোটাই ভালোভাবে দেখা যাবে না, অস্পষ্টভাবে। আমরা এবার যাই, স্লাইডে যাই। তাহলে আমরা এখানে কি বলবো, মৃদু আলোয় আইরিশ আবরণ ও রেটিনাল শীতের কোষের রঞ্জক পদার্থ সংকুচিত হয়ে ওমোটেডিয়ামের শীর্ষে ও ভিত্তি পর্দার দিকে ঘনীভূত থাকে। আমরা একটু দেখেছিলাম যে ওমোটেডিয়ামের শীর্ষে মানে আইরিশ রঞ্জক আবরণ সেখানে সংকুচিত হবে ক্রিস্টালাইন কোন বা কোনিয়াজেন কোষের দিকে, আর ভিত্তি পর্দার দিকে ঘনীভূত থাকবে রেটিনাল রঞ্জক আবরণ, যেটা তোমাদের একটু আগে দেখালাম। এর ফলে কি হবে, পাশের ওমোটেডিয়াম গুলো দর্শনগত দিক দিয়ে পৃথক হয়ে পড়ে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওমোটেডিয়াম রঞ্জক আবরণ দ্বারা পরস্পর পৃথক নয়, কারণ রঞ্জক আবরণ গুলো সংকুচিত অবস্থায় আছে, এটাও ছোট উপরেরটাও ছোট। ফলে একটা ওমোটেডিয়াম থেকে আরেকটা ওমোটেডিয়াম আর রঞ্জক আবরণ দ্বারা পৃথক হতে পারে না। ফলে দৃশ্য বস্তু বা দর্শনীয় বস্তু হতে উলম্ব ও তির্যক আলোকরশ্মি যে কোনো ভাবে পতিত হলে তা র্যাবডোমে এসে পৌঁছায় এবং প্রতিটি ওমোটেডিয়ামের ক্রিস্টালাইন কোণের অধিকাংশ স্থান অনাবৃত থাকে। ফলে কোনো একটি ওমোটেডিয়ামে দর্শনীয় বস্তুর একাধিক বিন্দু হতে আগত আলোকরশ্মি পতিত হয়ে একটি র্যাবডোমে পৌঁছায় এবং সম্পূর্ণ বস্তুটির একটি অস্পষ্ট সামগ্রিক ও ঝাপসা সামগ্রিক ও ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়। এই ধরনের দর্শন কৌশলকে সুপারপজিশন প্রতিবিম্ব বলে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখব যে পূর্বের র্যাবডোমে মানে যে র্যাবডোমে উলম্ব আলোকরশ্মির প্রতিবিম্ব তৈরি হয়েছে, ওই একই র্যাবডোমে আবার পাশের ওমোটেডিয়ামে প্রবেশকৃত যে আলোকরশ্মি রয়েছে সেই আলোকরশ্মি তির্যক আলোকরশ্মি গুলো র্যাবডোমে চলে আসে। ফলে র্যাবডোমে তির্যক আলোকরশ্মির প্রতিবিম্ব প্লাস উলম্ব আলোকরশ্মির প্রতিবিম্ব একটার উপর আরেকটা ছাপ পড়ে। এই কারণে ঘাসফড়িং স্পষ্টভাবে দেখতে পায় না, অস্পষ্ট দেখতে পায়। তাহলে এইভাবে স্তিমিত আলো বা কম আলোতে ঘাসফড়িং কম দেখে। তো এই ছিল তার দর্শন কৌশল। তাহলে আমরা এই সুপারপজিশন প্রতিবিম্ব সবাই বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, এবারে একটু কোশ্চেন করছি, দেখি কে কে পারো। তাহলে আমরা বলবো কম আলোতে রঞ্জক আবরণগুলোর কাজ কি কি হয়, একটু বলো দেখি কেউ। কম আলোতে রঞ্জক আবরণগুলো কি করে? দু ধরনের রঞ্জক আবরণ আছে, একটা আইরিস আর একটা হলো রেটিনাল। এদের কাজগুলো বলো দেখি, কম আলো যদি হয় সংকুচিত হয় সংকুচিত কোনটা কোন দিকে সংকুচিত হবে এটা একটু বলো। স্যার, আইরিশ রঞ্জন আবরণের উপরের দিকে, উপরের দিকে মানে আর উপরের দিকে মানে বলতে হবে যে কর্নিয়াজেন কর্নিয়ার কোষের দিকে, কর্নিয়াজেন কর্নিয়ার কোষের দিকে। দিকে। আর রেটিনাল রঞ্জক আবরণ নিচের ভিত্তি অংশটার পর্দার নাম কি, এটার নাম কি? ভিত্তি পর্দা, ভিত্তি পর্দার দিকে সংকুচিত ভিত্তি থাকে। পর্দা। তাহলে এই সংকুচিত থাকার ফলে কি হয়, ওমোটেডিয়ামের কোন অংশ অনাবৃত হয়? স্যার, ক্রিস্টালাইন কোন আর র্যাবডোম। ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোন র্যাবডোম বলা যায়, তবে ক্রিস্টালাইন কোনকে আমরা প্রাধান্য দিব, কারণ সেখান দিয়ে প্রতিষ্ঠিত আলোক রশ্মিগুলো আসে। তাহলে ক্রিস্টালাইন কোন অনাবৃত থাকে। আর ঠিক উল্টো কাজটা হবে যদি আমরা উজ্জ্বল আলোতে যাই, উজ্জ্বল আলোতে ঠিক উল্টো কাজটা হয়, যার ফলে কি হয় যে ক্রিস্টালাইন কোন সম্পূর্ণরূপে আবৃত হয়, আর প্রত্যেকটা ওমোটেডিয়াম, একটা ওমোটেডিয়াম আরেকটা ওমোটেডিয়াম এই প্রসারিত রঞ্জক আবরণের হওয়ার কারণে পরস্পর আলাদা থাকে বা পৃথক থাকে। তাহলে এই ছিল ঘাসফড়িং এর দর্শন কৌশল, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় এই ঘাসফড়িং এর ওমোটেডিয়ামটা প্রায় আসে, ওমোটেডিয়াম প্লাস তার দর্শন কৌশল। ঘাসফড়িং এর প্রতিটি পুঞ্জাক্ষিতে কতগুলো ওমোটেডিয়াম থাকে? ঘাসফড়িং এর একটা পুঞ্জাক্ষিতে কতগুলো ওমোটেডিয়াম থাকে? প্রায় 2000। প্রায় 2000। প্রজাতি ভেদে
দেখা গেল যে কম বেশি হতে পারে। মিনিমাম হতে পারে। আচ্ছা, এই আগের একটা এর আগে আমরা 3টা ক্লাস নিয়েছি, আগের ক্লাসগুলো থেকে একটু ধরি, দেখি পারো কিনা। ক্যামোফ্ল্যাগ, ক্যামোফ্ল্যাগ কথার অর্থ কি? প্রথম ক্লাসে পড়িয়েছিলাম ক্যামোফ্ল্যাগ। এনিওয়ান, কেউ পারবা? ক্যামোফ্ল্যাগ কথার অর্থ কি? একবারে প্রথম যে ক্লাস, প্রথম ক্লাসের স্লাইডে লেখা ছিল ক্যামোফ্ল্যাগ। ঘাসফড়িং এর গায়ের বর্ণ হলুদ বা সবুজ, আবার গাছের পাতাও হলুদ বা সবুজ হয়। হ্যাঁ, শিকারী শিকারী প্রাণীর চোখ থেকে আড়ালে থাকার জন্য কি হয়, ঘাসফড়িং এর দেহের বর্ণ এবং বাসস্থানের বর্ণ প্রায় একই রকম হয়ে যায়। ফলে শিকারী প্রাণীর আড়াল থেকে শিকারী প্রাণীর চোখ থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে। এই ঘটনাকে আমরা বলবো ক্যামোফ্ল্যাগ। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে আরো একটা কথা বলেছিলাম, পরিযায়ী। পরিযায়ী মানে কি? পরিযায়ী মানে কি? একদল ঘাসফড়িং একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। সেটা খাদ্যের সন্ধানে হতে পারে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে। তাহলে একসাথে একদল ঘাসফড়িং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়াকে পরিযায়ী বলা হয়। স্ক্লেরাইট কাকে বলে? স্ক্লেরাইট, এগুলো কিন্তু সব 1 মার্ক কোশ্চেনের জন্য আসে। স্ক্লেরাইট কি, কি বলবা? ঘাসফড়িং এর প্রত্যেকটা দেহখণ্ডকের পৃষ্ঠ দিকে, পার্শ্ব দিকে বা অঙ্কীয় দিকে কি থাকবে? শক্ত কাইটিনময় গঠন থাকবে বা প্লেট থাকবে। এগুলোকে আমরা বলবো স্ক্লেরাইট। তাহলে একটা খণ্ডকের স্ক্লেরাইট আরেকটা খণ্ডকের স্ক্লেরাইটের সাথে সংযোগ রক্ষাকারী পর্দার নাম কি? একটি খণ্ডকের স্ক্লেরাইট অপর খণ্ডকের স্ক্লেরাইটের মাঝখানে সংযোগ রক্ষাকারী পর্দার নাম কি? কেউ পারবা? সব এগুলো প্রথম সূচার। স্লাইড। হ্যাঁ, সূচার, গুড, সূচার। ঠিক আছে, এটাকে বলা হবে সূচার। আচ্ছা, ঘাসফড়িং এর যে বহিরাবরণ, হ্যাঁ, এই বহিরাবরণটা কি দ্বারা গঠিত? ঘাসফড়িং এর বহিরাবরণ কি দ্বারা গঠিত? ঘাসফড়িং এর প্রতিটা খণ্ডক আমরা জানলাম। ক্রিটিক্যাল। হ্যাঁ, কিউটিক্যাল। হ্যাঁ, ঘাসফড়িং এর প্রতিটা খণ্ডকের গঠন হলো যে কাইটিন নির্মিত স্ক্লেরাইট। আর যখন আমরা বলবো ঘাসফড়িং এর দেহের বহিরাবরণ কে গঠন করে, সেখানে আমরা বলবো কাইটিন নির্মিত কিউটিক্যাল। ঘাসফড়িং এর দেহের খণ্ডক মোট কয়টা? মস্তকে কয়টা আছে? মস্তকে 6টা, বক্ষে আছে 3টা, উদরে আছে 11টা। তাহলে উদরের যে প্রথম খণ্ডক, উদরের প্রথম খণ্ডক অসম্পূর্ণ বলার কারণ কি? কেউ বলতে পারলে এটাই লাস্ট কোশ্চেন আমার। উদরের প্রথম খণ্ডককে অসম্পূর্ণ বলার কারণ কি? পারলে বলে দাও তাড়াতাড়ি, সময় আর 1 মিনিট আছে। কেউ পারবা না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ঘাসফড়িং এর উদরের প্রথম খণ্ডকটি অসম্পূর্ণ বলার পিছনে কারণ হলো যে উদরের প্রথম খণ্ডকের টার্গাম অংশটা দৃশ্যমান, কিন্তু উদরের প্রথম খণ্ডকের স্টারনাম পশ্চাৎ বক্ষের স্টারনামের সাথে একীভূত বা একত্রে সংযুক্ত থাকে। এই কারণে উদরের প্রথম খণ্ডকের স্টারনাম অংশ বোঝা যায় না, শুধু টার্গাম অংশটি বোঝা যায়। এই কারণে উদরের প্রথম খণ্ডককে অসম্পূর্ণ বলা হয়। তো ঠিক আছে, ক্লাস প্রায় শেষের দিকে। যারা নাম রোল লেখো নাই, একটু দয়া করে লিখে দাও। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ। শেষ করছি ক্লাস।